সাগরপুরে আজ হইচই পড়ে গেছে। রোশন চৌকি আর ঢাকের আওয়াজে গ্রামটা গম গম করছে। সপ্তাহখানেক ধরিয়া যে কাণ্ড শুরু হয়েছে সেটা গ্রামের লোকজন আর আশেপাশের 4-5 ক্রোশে সবাই জানে। এই রাজসই যজ্ঞের ঢাক ঢোলের এমন বিরাট জমায়েত, সানাই দলের এমন দারুণ মিল, কাঁসার বাজনার এমন জোরদার শব্দ দেখা গেছে যে গ্রামের লোকের আগে এমন কিছু কখনো দেখেনি। রং বেরঙের বাজনার সঙ্গে মানুষের যে আনন্দের হট্টগোল উঠেছে তাতে গ্রামের পশুগুলো খুব বিরক্ত হয়ে পড়েছে। বিশেষ করে গরু বাছুরের দল, ঢাক ঢোলের আওয়াজে তাদের কষ্টের আর সীমা নেই। এত হই হট্টগোলের কারণ একটা 14 বছরের ছেলের বিয়ে। সাগরপুরের জমিদার শ্রীযুক্ত হরদেব মিত্রের একমাত্র ছেলে বিয়ের জন্যই এমন কাণ্ড ঘটে গেছে। হরদেব মিত্র বেশ বড়লোক, বছরে প্রায় 25-26 হাজার টাকা তার আয়। ছেলের নাম শ্রীযুক্ত সত্যেন্দ্র কুমার মিত্র। হেয়ার সাহেবের স্কুলে এন্ট্রান্স ক্লাসে পড়ে। এত কম বয়সে বিয়ের কারণ সত্যেন্দ্রর মায়ের বউয়ের মুখ দেখার একটা তীব্র ইচ্ছে। বর্ধমান জেলার দিলদাজপুরের জমিদার শ্রীযুক্ত কামাখ্যাচরণ চৌধুরীর ছোট মেয়ে সরলার সঙ্গে সত্যেন্দ্রর বিয়ে হয়ে গেল। রাঙা বউ। সত্যেন্দ্র খুব খুশি। 10 বছরের টুকটুকে ছোট্ট বউটির মুখ দেখে সত্যেন্দ্রর মা খুব খুশি হলেন। বিয়ের পরের বছরই হরদেববাবু বউকে এনে ফেললেন, কারণ গিন্নির এমন কোনো ইচ্ছে ছিল না যে বউকে বাপের বাড়িতে রেখে দেবেন। তিনি প্রায়ই বলতেন, বিয়ে হলে মেয়েকে আর বাপের বাড়িতে রাখতে নেই। কথাটা খারাপ নয়। সত্যেন্দ্র পড়াশোনার সুবিধের জন্য হরদেববাবুকে বউ নিয়ে কলকাতাতেই থাকতে হতো। সরলা কলকাতায় এলো। বয়স কমে বিয়ে হয়েছিল বলে সরলা হরদেববাবুর সঙ্গে কথা বলতো। এমনকি সত্যেন্দ্র থাকলেও সে শাশুড়ির সঙ্গে কথা বলতো। গিন্নির তাতে সুখ ছাড়া অসুখ ছিল না। কিছুদিন পরে কামাখ্যাবাবু সরলাকে একবার বাড়ি নিয়ে গেলেন। তার 2-1 মাস পরে সত্যেন্দ্র একদিন রেগে বলল, বইগুলোতে ছাতা ধরেছে, দোয়াতে কালি শুকিয়ে গেছে, এগুলো দেখার মতো কেউ নেই। কথাটা মা বুঝলেন। হরদেববাবু ওর কানে গেল। তিনি হেসে বউ আনতে পাঠালেন। লিখলেন, আমার বাড়িতে বড় গোলমাল হয়ে গেছে, মা ছাড়া বোধ হয় থামবে না, তাই তা মাকে পাঠিয়ে দাও। আবার সরলা এলো। সত্যর ছোটোখাটো কাজগুলো সেই করত। বইগুলো ঝেড়ে মুছে সাজিয়ে রাখা, কলেজের জামা কাপড় ঠিক করে রাখা, মানে তাড়াতাড়িতে 2 হাতে 2 রকমের বোতাম লাগানো, কিংবা খেতে দেরি হয়ে গেছে কলেজের 1 ঘন্টা যাই সময়ে এক পায়ে কার্পেট আর এক পায়ে বার্নিশ করা জুতো সে না পরিয়ে ফেলে। ফর্সা জামার ওপর ধোপার দোকানের শুভাগমের জন্য তৈরি চাদরের জুলুম না হয়। এই সব কাজগুলো সরলাই দেখত। সরলা না থাকলে এসব গোলমাল তার প্রায়ই ঘটত। এমন অন্যমনস্ক লোক কেউ কখনো দেখেনি। এসব কাজ সরলা ছাড়া আর কারও দিতে হতো না। আর হলেও সত্যেন্দ্রর পছন্দ মতো হতো না বলেই ঠিক। কাজগুলো সরলাই করত। সুশীলা সরলার বড় দিদি, তার ছেলের ভাত। তাই কামাখ্যাবাবু নাতনির অন্নপ্রাশনের জন্য সরলাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কলকাতায় এলেন। সরলার দিদি সরলা আর সত্যেন্দ্রকে যাওয়ার জন্য খুব করে চিঠি লিখে অনুরোধ করেছেন। বিশেষ করে সরলা প্রায় 3 বছর ধরে দিলদাজপুরে যায়নি। সত্যেন্দ্র যখন যেতে রাজি হলো তখন কামাখ্যাবাবু খুব খুশি হয়ে জামাই মেয়ে নিয়ে দেশে এলেন।
গিন্নি অনেক দিন পর তাদের পেয়ে খুব আনন্দিত হলেন। যার ছেলের ভাত সে এসে দুজনকে অনেক কথা শোনালো, অনেকভাবে আদর যত্ন করলো। শুভ কাজ ঝামেলা ছাড়াই শেষ হওয়ার পর সত্যেন্দ্র বাড়ি যেতে চাইল, কিন্তু গিন্নি তাতে খুব আপত্তি করলেন। বললেন, এতদিন পর এসেছি, আরও কিছুদিন থাকতে হবে। সরলাও ছাড়ল না, তাই আরও 2-4 দিন থাকতে সত্যেন্দ্র রাজি হলো। 2-4 দিন কেটে গেল, তবু সরলা ছাড়তে চায় না। কিন্তু না গেলেও চলবে না, পড়াশোনার বড় ক্ষতি হয়, পরীক্ষাও বেশি দেরি নেই। আসার সময় সরলা জিজ্ঞেস করল, আমাকে আবার কবে নিয়ে যাবি? সত্যেন্দ্র বলল, যখন যাবি তখনই। তাহলে আমাকে 10-12 দিন পরেই নিয়ে যাস। সত্যেন্দ্র খুব খুশি হলো, সে এতটা ভাবেনি। তখন চোখের জলে সরলা স্বামীকে বিদায় দিয়ে হেসে বলল, দেখিস আমার জন্য যেন ভাবিস না, আর রাত পর্যন্ত পড়ে যেন অসুখ না হয়। রাত 10টার বেশি না পড়ার জন্য সরলা খুব করে মাথার দিব্যি দিয়ে দিল। কি একটা উদাস মন নিয়ে সত্যেন্দ্র সেদিন কলকাতায় পৌঁছল। সত্যেন্দ্রনাথ একটা বই নিয়ে বসেছিল। বইয়ের পাতার সঙ্গে মনের একটা তুমুল লড়াই চলছিল। সত্যেন্দ্র গুনে দেখল, সারাদিনে মোট 26 লাইন পড়া হয়েছে। দুঃখিত মনে ভাবল, বাহ, এভাবে পড়লেই পাশ করব। ধীরে ধীরে দুঃখটা একটু রাগে বদলে গেল। ভাবল, সব এই পড়তে পড়তে সরলার দোষ। এই 5 দিন এসেছি, একটুও পড়তে পারিনি। আগে মনে হতো পড়ার সময় বিরক্ত করে, 10টার বেশি পড়তে গেলেই আলো নিভিয়ে দেয়, ওকে কোথাও পাঠিয়ে দিলে ভালো করে পড়ব। ঠিক উল্টো, কালই ওকে আনতে যাব, নইলে লজ্জার খাতিরে কি ফেল করব। এ কি, সরলা বটে, বেশ বুঝেছি। ওরা অন্তরে শুকিয়ে কাঠ হয়ে যাক, এক ফোঁটা জল যেন না পড়ে। চোখের জল মেয়েদের জন্য, পুরুষের তাতে হাত দেওয়ার অধিকার নেই। যন্ত্রণায় পুড়ে যা, কাঁদতে পারবি না, কাঁদলি তো মেয়ে হয়ে যাবি। সরলা, এ ব্যবস্থা কি তোরাই করেছিস? সরলা স্বামীর হাতে নিজের হাতে চেপে ধরে কেঁদে বলল, পরজন্ম বিশ্বাস করিস? সত্যেন্দ্র কাঁদতে কাঁদতে বলল, করতাম কিনা জানি না, কিন্তু আজ থেকে পুরোপুরি বিশ্বাস করব। সরলার মুখে একটু হাসির ছাপ দেখা গেল। ওষুধ খাওয়ানোর সময় হয়েছে দেখে কামাখ্যাবাবু, হরদেববাবু আর ডাক্তারবাবু ঘরে ঢুকলেন। ডাক্তার নাড়ি টিপে বললেন, আশা খুব কম, তবে ঈশ্বরের ইচ্ছায় পরদিন সকাল 7টায় সরলার মৃত্যু হলো। সন্ধ্যার সময় হরদেববাবু সত্যেন্দ্রকে নিয়ে কলকাতায় ফিরলেন। কি যেন কি একটা হয়ে গেছে। রাজশয্যায় শুয়ে ইন্দ্রত্বের সুখ একটু আধটু বুঝছিলাম। হঠাৎ কে যেন টেনে সুখের স্বপ্নটা ভেঙে দিয়েছে। মাঝরাতে উঠে বসেছি, ঘুম ভেঙে গেছে। আমার সারা জীবনের সঙ্গী সেই ভাঙা খাটে শুয়ে আছি। আমি কাঁদব না হাসব? সুখের স্রোতে অনন্তে ভেসে যাচ্ছিলাম। হঠাৎ যেন একটা অজানা দলের পাশে আটকে গেছি, আর বোধহয় কখনো ভেসে যেতে পারবো না। সব যেন উল্টে গেছে। জীবনের কেন্দ্র পর্যন্ত কে যেন টেনে পরিধির বাইরে নিয়ে গেছে। কিছুই যেন আর বোঝা যায় না। এ কি হলো? মাঝরাতে সত্যেন্দ্র জানলায় বসে সাগরপুরের অন্ধকার দেখছিল। গাছগুলো কি একটা নিস্তব্ধ ভাব সত্যেন্দ্রর সঙ্গে বিনিময় করছিল। শো শো করে রাতের হাওয়া বয়ে গেল। কিছু বলে গেল কি? বলল বই কি,
সেই এক কথা, সব জিনিসেই সেই এক কথা বলে বেড়ায়। হয়েছে কি? পাপিয়ার চোখ গেল, বলে না, ঠিক যেন বলে মরে গেল। বউ কথা কও, পাখিও আর নিজের ডাকে ডাকে না, সেও বলে বউ মরে গেছে। সব জিনিস একই কথা বারবার বলে বেড়ায় কেন? শো শো করে রাতের হাওয়া যেন ওই কথাই বলে, নেই নেই সে নেই। কেমন আছিস সত্য? মাথাটা কি বড্ড ধরেছে মনে হচ্ছে? সে তো আজ অনেক দিন হলো। একটু শুয়ে পড় না ভাই। চিরকাল কি একভাবে ওই জানালায় বসে থাকবি? সত্যেন্দ্র অন্ধকারে নক্ষত্র দেখছিল, যেটা সবচেয়ে ক্ষীণ সেটাকে খুঁটিয়ে দেখছিল। চোখ বন্ধ করতে সাহস হয় না, পাছে সেটা হারিয়ে যায়। দেখতে দেখতে ক্লান্ত হয়ে সেখানেই সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে আবার সেটাকে দেখার চেষ্টা করে। আলো ভালো লাগে না, জ্যোৎস্নায় আর আনন্দ হয় না। এত ক্ষীণ আলোর নক্ষত্র কি আলোয় দেখা যায়? সত্যেন্দ্র MA পরীক্ষায় ফেল করে গেছে। পাশ করার ইচ্ছাও আর নেই, উৎসাহ নিভে গেছে। পাশ করলে কি নক্ষত্র কাছে আসে? হরদেববাবু পরিবার নিয়ে দেশে চলে গেছেন। সত্যেন্দ্র বলে সে বাড়ি থেকেই ভালো পরীক্ষা দিতে পারবে। শহরের এত গোলমালে ভালো পড়াশোনা হয় না। সত্যেন্দ্র এখন এক রকমের লোক হয়ে গেছে। মুখখানা দেখলে মনে হয় যেন অনেক দিন কিছু খায়নি, যেন বড় অসুখ থেকে সবে সেরে উঠেছে। দুপুরে সত্য ঘরের দরজা বন্ধ করে ফটোগ্রাফ ছেড়ে ধুলো পরিষ্কার করে। নিজের পুরনো বইগুলো সাজাতে বসে। হারমোনিয়ামের ঢাকনা খুলে মিছিমিছি পরিষ্কার করে। সরলার পরিষ্কার করা বইগুলো আরও পরিষ্কার করে। ভালো ভালো কাগজ খাম নিয়ে সরলাকে চিঠি লিখে কি একটা শিরোনামা দিয়ে নিজের বাসকে বন্ধ করে রাখে। সত্যেন্দ্রনাথ, তুই একা নোস। অনেকের কপাল তোর মতো অল্প বয়সে পুড়ে যায়। সবাই কি তোর মতো পাগল হয়? সাবধান সত্য, সবারই একটা সীমা আছে। স্বর্গীয় ভালোবাসারও একটা সীমা ঠিক করা আছে। যদি সীমা ছাড়িয়ে যাস কষ্ট পাবি, কেউ রাখতে পারবে না। সত্যেন্দ্রর মা বড় বুদ্ধিমতী। তিনি একদিন স্বামীকে ডেকে বললেন, সত্য আমার কি হয়ে গেছে দেখেছ? কর্তা বললেন, দেখেছি তা, কিন্তু কি করি? আবার বিয়ে দাও। ভালো বউ হলে সত্য আবার হাসবে, আবার কথা বলবে। সেদিন সত্য খেতে বসলে মা বললেন, আমার একটা কথা শুনবি? কি? তোকে আবার বিয়ে করতে হবে। সত্য হেসে বলল, এই কথা? তা বুড়ো বয়সে আবার ওসব কেন? মা আগে থেকেই চোখে জল জমিয়ে রেখেছিল, সেগুলো এখন কথা না বলে ঝরতে শুরু করলো। চোখ মুছে বললেন, বাবা, এই 21 বছরে কেউ বুড়ো হয় না, কিন্তু সরলার কথা মনে হলে এসব আর মুখে আনতে ইচ্ছে হয় না। কিন্তু আমি আর একা থাকতে পারি না। পরদিন সকালে হরদেববাবু সত্যেন্দ্রকে ডেকে ওই কথাই বললেন। সত্যেন্দ্র কোনো উত্তর দিল না। হরদেববাবু বুঝলেন চুপ থাকাটা রাজি হওয়ার লক্ষণ। সত্যেন্দ্র ঘরে এসে সরলার ফটোর সামনে দাঁড়িয়ে বলল, শুনছিস সর, আমার বিয়ে হবে। ফটোগ্রাফের কথা বলতে পারে না। পারলে কি বলতো? বেশ তো,
বলতো, কি? সত্যেন্দ্রর এবার কলকাতায় বিয়ে হলো। শুভ দৃষ্টির সময় সত্যেন্দ্র দেখল মুখখানি বড় সুন্দর। সুন্দর হোক, তবু সে ভাবল আমার মাথায় একটা বোঝা চাপল। বিয়ের পর 2 বছর নলিনী বাপের বাড়িতে রইল। 3য় বছরে সে শ্বশুর বাড়িতে এলো। গিন্নি নতুন বউয়ের চাঁদের মতো মুখ দেখে আবার সরলাকে ভোলার চেষ্টা করলেন, আবার সংসার পাতার চেষ্টা করলেন। রাতে যখন দুজনে পাশাপাশি শুয়ে থাকে তখন কেউ কারো সঙ্গে কথা বলে না। নলিনী ভাবে, কেন এত অযত্ন? সত্য ভাবে, এ কোথাকার কে যে আমার সরলার জায়গায় শুয়ে আছে? নতুন বউ লজ্জায় স্বামীর সঙ্গে কথা বলতে পারে না। সত্যেন্দ্র ভাবে, কথা না বলে ভালোই। একদিন রাতে সত্যেন্দ্রর ঘুম ভেঙে গেল। সে দেখল বিছানায় কেউ নেই। ভালো করে তাকিয়ে দেখল কে একজন জানলায় বসে আছে। জানালা খোলা। খোলার পথে জ্যোৎস্নার আলো ঢুকছে। সেই আলোয় সত্যেন্দ্র নলিনীর মুখের কিছুটা দেখতে পেল। ঘুমের ঘোরে জ্যোৎস্নার আলোয় মুখখানি বড় সুন্দর দেখালো। কান পেতে শুনল নলিনী কাঁদছে। সত্য ডাকল, নলিনী। নলিনী চমকে উঠল। স্বামী ডেকেছে। অন্য মেয়ে কি করতো জানি না, কিন্তু নলিনী আস্তে আস্তে এসে কাছে বসল। সত্যেন্দ্র বলল, কাঁদছিস কেন? চোখের জল দ্বিগুণ হয়ে ঝরতে লাগলো। তার 16 বছর বয়সে স্বামীর এই আদরের কথা। অনেকক্ষণ কেঁদে চোখ মুছে আস্তে আস্তে বলল, তুমি আমাকে দেখতে পারো না কেন? কি জানি কেন। সত্যরও বড় কান্না আসছিল। তা থামিয়ে বলল, দেখতে পারি না তোমাকে কে বলল? তবে যত্ন করতে পারি না। নলিনী চুপ করে সব কথা শুনতে লাগলো। সত্যেন্দ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, ভেবেছিলাম এ কথা কাউকে বলবো না, কিন্তু না বললেও কোনো লাভ নেই। তোমাকে কিছু লুকোবো না। সব কথা খুলে বললে বুঝতে পারবে আমি এমন কেন। আমি এখনো সরলাকে, আমার আগের বউকে ভুলতে পারিনি। ভুলবো এমন ভরসাও করি না, ইচ্ছাও করি না। তুমি হতভাগার হাতে পড়েছ। তোমাকে কখনো সুখী করতে পারবো এ আশা মনে হয় না। নিজের ইচ্ছায় তোমাকে বিয়ে করিনি। নিজের ইচ্ছায় তোমাকে ভালোবাসতে পারবো না। গভীর রাতে দুজনে অনেকক্ষণ এভাবে বসে রইল। সত্যেন্দ্র বুঝতে পারল নলিনী কাঁদছে। সে কেঁদেছিল কি? একে একে সরলার কথা মনে পড়তে লাগলো। আস্তে আস্তে সেই মুখখানি হৃদয়ে জেগে উঠল। সেই নিতে এসেছে, মনে পড়ল। অনাহুত চোখের জল সত্যেন্দ্র চোখ বন্ধ করল। তারপর গাল বেয়ে আস্তে আস্তে ঝরে পড়ল। চোখ মুছে সত্যেন্দ্র আস্তে আস্তে নলিনীর দুটো হাত নিজের হাতে নিয়ে বলল, কেঁদো না নলিনী। আমার হাত কি? দিনরাত অন্তরে আমি কি যন্ত্রণায় যে ভুগি তা কেউ জানে না। মনে বড় কষ্ট। এ কষ্ট যদি কখনো যায় তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবো, হয়তো তোমাকে আবার যত্ন করতে পারবো। এই দুঃখ ভরা স্নেহ মাখা কথার দাম কজন বোঝে? নলিনী বড় বুদ্ধিমতী। সে স্বামীর কষ্ট বুঝল। স্বামী তাকে ভালোবাসে না এ কথা সে তার মুখে শুনল। তবু তার অভিমান হলো না। বোকা মেয়ে। 16 বছরে যদি অভিমান না করে তবে করবে কবে? কিন্তু নলিনী ভাবল, অভিমান আগে না স্বামী আগে? সেদিন থেকে কি করলে স্বামীর কষ্ট যায় এটাই তার একমাত্র ভাবনার বিষয় হলো। কি করলে স্বামী সতীনকে ভুলতে পারে এ কথা সে একবারও ভাবল না।
ব্যথার যদি কেউ ব্যয়ী হয়, কষ্টে যদি কেউ সহানুভূতি দেখায়, দুঃখের কথা যদি কেউ আগ্রহ করে শোনে, তাহলে বোধ হয় তার মতো বন্ধু এ জগতে আর কেউ নেই। এরপর সত্যেন্দ্র নলিনীকে প্রায় আগের কথা বলতো। কত রাত দুজনের সেই একই কথাই শেষ হতো। সত্যেন্দ্র যে শুধু বলতো তা নয়, নলিনী আগ্রহ নিয়ে স্বামীর আগের ভালোবাসার কথা শুনতে ভালোবাসত। 2 বছর কেটে গেছে। নলিনীর বয়স এখন 18। তার আর আগের মতো কষ্ট নেই। স্বামী এখন আর তাকে অযত্ন করে না। স্বামীর ভালোবাসা জোর করে সে নিয়েছে। যে জোর করে কিছু নিতে জানে, সে তা রাখতেও জানে। তার এখন আর কোনো কষ্টই নেই। সত্যেন্দ্রনাথ এখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। বউয়ের যত্নে, বউয়ের একান্ত ভালোবাসায় তার অনেক বদল হয়েছে। কাছারির কাজের ফাঁকে সে এখন নলিনীর সঙ্গে গল্প করে, ঠাট্টা করে, গান বাজনা করে, আনন্দ পায়। এক কথায় সত্যেন্দ্র অনেকটা মানুষ হয়েছে। মানুষ যেটা পায় না, সেটাই তার খুব প্রিয় জিনিস হয়ে দাঁড়ায়। মানুষের স্বভাবই এমন। তুমি অশান্তিতে আছো, শান্তি খুঁজে বেড়াও। আমি শান্তিতে আছি, তবু কোথা থেকে যেন অশান্তিকে টেনে বার করি। ছল করা যেন মানুষের স্বভাব। যে মাছটা পালিয়ে যায়, সেটাই কি বড় হয়? সত্যেন্দ্রনাথও মানুষ। মানুষের স্বভাব কোথায় যাবে? এত ভালোবাসা, যত্ন আর শান্তির মধ্যে তার মনে মাঝে মাঝে বিদ্যুতের মতো অশান্তি জেগে ওঠে। এক মুহূর্তে মনের মধ্যে বিদ্যুতের মতো যে বিপ্লব শুরু হয়, তা সামলাতে নলিনীর অনেক পরিশ্রম লাগে। মাঝে মাঝে তার মনে হয়, বোধহয় আর সে সামলাতে পারবে না। এতদিনের চেষ্টা, যত্ন, পরিশ্রম সব বোধহয় বৃথা যাবে। নলিনীর একটুখানি ভুল দেখলেই সত্যেন্দ্র ভাবে, সরলা থাকলে বোধহয় এমনটা হতো না। হতো কি না ভগবান জানেন। হয়তো হতো না, হয়তো এর চেয়ে 4 গুণ হতো। কিন্তু তাতে কি? সে মাছ তো পালিয়ে গেছে। সত্যেন্দ্র এখনও সরলাকে ভুলতে পারেনি। কাছারি থেকে এসে যদি নলিনীকে না দেখতে পায়, তখনই মনে করে কি আর কি। নলিনী বড় বুদ্ধিমতী। সে সবসময় স্বামীর কাছে থাকে, কারণ সে জানতো এখনও তারা সরলাকে ভোলেনি। একেবারে ভুলে যান এ ইচ্ছে নলিনীর কখনো মনে হয় না। তবে বিনা কারণে মনে করে কষ্ট না পান, এজন্যই সে সবসময় কাছে থাকতো, যত্ন করত। না ভুলুন, কিন্তু তাকে তো অযত্ন করে না, এটাই নলিনীর কাছে অনেক। গোপীকান্ত রায় পাবনার একজন নামকরা উকিল। কলকাতায় তার বাড়ি, নলিনীদের বাড়ির কাছে। কি একটা সম্পর্ক থাকায় নলিনী তাকে কাকা বলে ডাকে। রায় খুড়িমা প্রায় রোজই সত্যেন্দ্রর বাড়ি বেড়াতে আসেন। গোপীবাবুও প্রায় আসেন। গ্রাম সম্পর্কে খুড়শ্বশুরকে সত্যেন্দ্রনাথ খুব মান্য করে। সত্যেন্দ্র বাসা তার বাড়ি থেকে দূরে হলেও 2 পরিবারে বেশ মেলামেশা হয়ে গেছে। নলিনীও মাঝে মাঝে কাকার বাড়ি বেড়াতে যায়, কারণ একে কাকার বাড়ি, তার ওপর গোপীবাবুর মেয়ে হেমার সঙ্গে তার বড় ভাব। ছোটবেলার সখী, কেউ কাউকে ছাড়তে চায় না। সেদিন তখন 12টা বেজে গেছে। সত্যেন্দ্র কাছারি চলে গেছে। কোনো কাজ নেই দেখে নলিনী ছবি আঁকতে বসল। কিন্তু তখনই গড়গড় করে একটা গাড়ি ডেপুটি বাবুর বাড়ির সামনে এসে থামল। কে এলো? হেমা বুঝি? আর ভাবতে হলো না। হইচই করতে করতে হেমাঙ্গিনী এসে হাজির হলো। হেমা এসেই নলিনীর চুল ধরল, বলল, আর লেখাপড়ার দরকার নেই, ওঠ, আমাদের বাড়ি চল, কাল দাদার বউ এসেছে। নলিনী বলল, বউ এসেছে?
সঙ্গে আনলি না কেন? হেমা বলল, তা কি হয়, নতুন এসেছে, হঠাৎ তোর এখানে আসবে কেন? নলিনী বলল, আমিই তবে যাব কেন? হেমাঙ্গিনী হেসে বলল, তোর ঘাড় যাবে, এই আমি টেনে নিয়ে যাচ্ছি। চুল ধরে টেনে নিয়ে গেলে নলিনী কেন, অনেককেই যেতে হতো, নলিনীকেও যেতে হলো। যেতে নলিনীর বড় আপত্তি ছিল, কারণ ওদের বাড়ি গেলে ফিরতে দেরি হতো। দু একদিন নলিনীর বাড়ি ফেরার আগেই সত্যেন্দ্রনাথ কাছারি থেকে ফিরেছিলেন। সেরকম অবস্থায় সত্যেন্দ্রর বড় অসুবিধে হতো। তিনি কিছু মনে করুক আর না করুক, নলিনীর বড় লজ্জা করত, কারণ সে জানত কাছারি থেকে ফিরে তার হাতের হাওয়া না খেলে স্বামীর গরম ছুটত না। ভগবানের ইচ্ছে, অনেক চেষ্টা করেও আজ নলিনী 7টার আগে ফিরতে পারল না। এসে দেখল সত্যেন্দ্র খবরের কাগজ পড়ছে। তখনও কিছু খায়নি। খাওয়ানোর ভার নলিনী নিজের হাতেই রেখেছিল। কাছে গেলে সত্যেন্দ্র হাসল, কিন্তু সে হাসি নলিনীর ভালো লাগলো না। সে ভেতরে শিউরে উঠল। আসন পেতে নলিনী জল খাবার খাওয়াতে চেষ্টা করল, কিন্তু সত্যেন্দ্র কিছুই ছুঁল না। খিদে একেবারেই নেই। অনেক সাধাসাধি করেও সে কিছু খেল না। নলিনী বুঝল এ অভিমান কেন। আজ হেমাঙ্গিনী শ্বশুর বাড়ি যাবে। তার স্বামী উপেন্দ্রবাবু তাকে নিতে এসেছে। নলিনী অনেক দিন হেমার সঙ্গে দেখা করতে যায়নি, তাই আজ হেমা অনেক দুঃখ করে তাকে যেতে চিঠি লিখেছে। নলিনী প্রতিজ্ঞা করেছিল স্বামীর অনুমতি ছাড়া সে আর কোথাও যাবে না, কিন্তু আজ সে প্রতিজ্ঞা রাখতে গেলে প্রিয় সখীর সঙ্গে আর দেখা হয় না। নলিনী বড় মুশকিলে পড়ল। হেমা লিখেছে তারা 3টে ট্রেনে রওনা হবে। তাহলে স্বামীর অনুমতি দেওয়া কি করে হয়? অনেক ভাবনা চিন্তার পর নলিনী যাওয়াটাই ঠিক করল। যাওয়ার সময় দাসীকে বলে দিল যেন ঠিক 3টের সময় রায়দের বাড়িতে গাড়ি পাঠানো হয়। গাড়ি পাঠানোও হয়েছিল, কিন্তু হেমার 3টে ট্রেনে যাওয়া হলো না। তাই সে নলিনীকে কিছুতেই ছেড়ে দিল না। অনেক জেদ করেও সে হেমার হাত এড়াতে পারল না। হেমা আজ অনেক দিনের জন্য চলে যাচ্ছে। কতকাল আর দেখা হবে না। সহজে কে ছেড়ে দেয়? বাড়ি ফিরতে দেরি হলে স্বামী রাগ করবে, এ কথা বলতে নলিনীর লজ্জা হচ্ছিল। সহজে এ কথা কে বলতে চায়? এ হীনতা কে মানতে চায়? বিশেষ করে এই বয়সে। শেষে সে কথাও সে বলল, কিন্তু হেমা তা বিশ্বাস করল না। সে হেসে বলল, বোকা বুঝিস না, রাগারাগির ব্যাপার আমি ঢের বুঝি। উপেনবাবুও অনেক রাগ করতে জানে। কথাটা হেমা হেসে উড়িয়ে দিল, কিন্তু নলিনী মনে মনে কষ্ট পেল। সবার স্বামী কি এক ছাঁচে গড়া? সবাই কি উপেনবাবুর মতো? নলিনী যখন ফিরল তখন রাত 10টা বেজে গেছে। এসে শুনল বাবু বাইরে শুয়েছে। মাতঙ্গিনী ওরফে মাতু, নলিনীর বাপের বাড়ির ঝি। সে নলিনীর সঙ্গে এসেছিল। অনেক দিনের লোক। বিশেষ করে সে নলিনীকে খুব ভালোবাসত। তাই সে নলিনীকে আজ বেশ কিছু কথা শুনিয়ে দিল। বাড়ির মধ্যে সেই শুধু জানত সত্যবাবু খুব রেগে গিয়ে বাইরে শোয়ার আদেশ দিয়েছিল। গভীর রাতে যখন বিছানায় শুয়ে চোখ বন্ধ করে সত্যেন্দ্রনাথ আগের স্মৃতি জাগানোর চেষ্টা করছিল, যখন সেই অনেক দিন আগের প্রফুল্ল কলমের মতো সরলার মুখের সঙ্গে নলিনীর মুখের একটু মিল আছে কিনা ভাবছিল, যখন সরলার ভালোবাসার কাছে নলিনীর ভালোবাসাকে সাগরের কাছে গসপদ্যের জল ভাবতে মনে ঝড় উঠছিল, তখন আস্তে আস্তে দরজা খুলে নলিনী ঘরে ঢুকল। সত্যেন্দ্র তাকিয়ে দেখল নলিনী। নলিনী এসে সত্যেন্দ্রর পায়ের কাছে বসল। সত্যেন্দ্র চোখ বন্ধ করল। অনেকক্ষণ এভাবেই কেটে গেল।
দেখে সত্যেন্দ্রনাথ বিরক্ত হলো। পাশ ফিরে পুরুষের মতো স্পষ্ট গলায় বলল, তুই এখানে কেন? নলিনী কাঁদছিল, কথা বলতে পারল না। কান্না দেখে ডেপুটি বাবু আর একটু রেগে বলল, রাত হয়েছে, যা ভেতরে গিয়ে শুয়ে পড়। নলিনী কাঁদছিল, এবার চোখের জল মুছে বলল, তুমি শুতে চলো। সত্য ঘাড় নাড়ল, বলল, আমার বড় ঘুম পেয়েছে, আর উঠতে পারবো না। কাঁদলে সত্যেন্দ্র বিরক্ত হয়। নলিনী চোখের জল মুছেছে, স্বামীর কাছে আর সে কাঁদবে না। আস্তে আস্তে পায়ে হাত রেখে নলিনী বলল, এবার আমাকে মাপ করো, এখানে আমার বড় কষ্ট হবে, ভেতরে চলো। সত্যেন্দ্র আর ভেতরে যাবে না বলে ঠিক করেছে। সে বলল, কষ্টের কথা এত রাতে আর ভেবে কাজ নেই, তুই শুয়ে পড়, আমিও ঘুমোই। নলিনী সত্যেন্দ্রকে চিনত। সারা রাত সে নিজের ঘরে বসে কেঁদে কাটালো। বলি, ও হেমাঙ্গিনী, একবার দেখে গেলি না, রাগারাগির ব্যাপার তুই ভালো বুঝিস, একবার মিটিয়ে দিবি নাকি? পরদিনও সত্যেন্দ্র বাড়ির ভেতর এলো না, আর নলিনীর সঙ্গে দেখা করল না। নলিনী একটা চিঠি মাতু সত্যেন্দ্রর হাতে দিয়েছিল। সে সেটা না পড়েই মাতঙ্গিনীর সামনে ছিঁড়ে ফেলে বলল, এসব আর এনো না। 4-5 দিন পরে একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাবনায় এসে পৌঁছলেন। হঠাৎ দাদাকে দেখে নলিনী খুব খুশি হলো, কিন্তু ততটাই অবাক হলো। দাদা যে! নরেন্দ্রনাথ বাবু নলিনীর সঙ্গে দেখা করে হেসে বললেন, বাড়ি যাওয়ার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন বোন? ব্যস্ত কথাটার মানে নলিনী তখনই বুঝে ফেলল। হেসে বলল, তোদের যে অনেক দিন দেখিনি।